লোকটার চুলগুলো যদি ঠিক একটা একটা করে যদি টেনে টেনে ছেড়ে যেত, তাহলে বোধহয় রাগটা একটু হলো কমতো। রাগে ভীষণ ফুঁসতে ফুঁসতে মনে মনে 101টা বকা দিতে লাগলো মিতুল। ভেবেছে কি নিজেকে বস হয়েছে বলে যা ইচ্ছা তাই বলবে? হৃদয়হীন, পাষাণ, রামগরুর ছানা কোথাকার। মিতুল এই অফিসে জয়েন করেছে মাত্র 2 মাস। প্রায় শতাধিক ক্যান্ডিডেটের সাথে কম্পিট করে সে নিজের যোগ্যতায় জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে মনোনীত হয়েছে। ভাইবা বোর্ডের চেয়ারম্যান স্যার ভীষণ ইমপ্রেস ছিলেন মিতুলের ওপর। মিতুলের কনফিডেন্স, স্মার্টনেস, ব্রিলিয়েন্ট রেজাল্ট সব কিছু মিলিয়ে তিনি মিতুলকে সিলেক্ট করেন। জানান উত্তরায় তার নতুন কোম্পানি লঞ্চ হয়েছে, সেখানকার ম্যানেজিং ডিরেক্টরের টিমে জয়েন করতে হবে মিতুলকে। মিতুল মনে মনে ভীষণ খুশি ছিল। এই মুহূর্তে একটা চাকরি তার জন্য সোনার হরিণ হাতে পাওয়ার মতো বলা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট হওয়া মিতুল থাকে ওর বাবা আর ছোট বোনের সাথে মালিবাগের এক বাসায়। বাবার পেনশনের সামান্য টাকায় তাদের সংসারটা চলে ঠিকই, কিন্তু খুব টানাপোড়েনের সাথে বসবাস করতে হয় রোজই। অন্তত বাবাকে অনেকটা স্বস্তি দিতে পারবে ভেবে খুশি হয় মিতুল, জয়েন করে একই গ্রুপে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে। কিন্তু অফিসে জয়েনের প্রথম দিন অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে যায় আর মিতুল হয়ে যায় ম্যানেজিং ডিরেক্টরের চক্ষুশূল। সেদিনের ঘটনাটা আবারও মনে পড়ল মিতুলের। অফিসের রাস্তা ধরেই আসছিল মিতুল, হঠাৎ দেখতে পায় একটা গাড়ির আশেপাশে অনেক মানুষের ভিড়। সে এগিয়ে গিয়ে ব্যাপারটা বুঝতে চাইতেই একজন জানায় এই গাড়ির ড্রাইভার একটা বাচ্চাকে প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছিল, সেই জন্য সবাই মিলে তাকে ঘিরে আছে। মিতুল আরেকটু এগিয়ে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা, চোখে পানি, পথ শিশুই হবে, আর তার দিকে পেছন ফিরে দাঁড়ানো যিনি, তার পরনে ফর্মাল শার্ট প্যান্ট, চুলগুলো পেছনে সুন্দর করে আঁচড়ানো। সে পেছন থেকে ডাক দিয়ে বলল, আই যে মিস্টার, গাড়ির মালিক হয়েছেন বলে যাকে তাকে চাপা দিতে ইচ্ছা করে, মানুষকে মানুষ মনে হয় না? মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ ঝংকার তোলা কণ্ঠ শুনে ঘুরে তাকালো আশিক ইমতিয়াজ মাহমুদ। সামনে দাঁড়ানো ছিপছিপে গরনের হলদে ফর্সা রঙের লম্বা চুলের এক মেয়ে, ভীষণ বিরক্তি মাখা মুখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আপনি কে? আপনি কি জানেন আপনি কাকে কি বলছেন? আপনি দেশের প্রেসিডেন্ট হলো আমি আপনাকে বলতে চাই, এই রাস্তা পাবলিকের, আপনার পৈতৃক কোনো সম্পত্তি না। হাতে স্টারিং আর বিশাল গাড়ি আছে বলে যাকে ইচ্ছা চাপা দিয়ে দিবেন, এটা কোথায় পেয়েছেন? মিতুলের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে আশিক বলল, শুনুন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনাকাঙ্ক্ষিত কোনো মেয়ে মানুষের সাথে ফালতু তর্ক করার ইচ্ছা আর আগ্রহ কোনোটাই আমার নেই। বাচ্চারা আমার গাড়ির সামনে হুট করে চলে আসে, আমি সাথে সাথে ব্রেক করি। বাচ্চারা কিছু হয়নি, আপনি সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। মিতুলকে পুরোপুরি ইগনোর করে আশিক গাড়ি নিয়ে সাঁ করে চলে গেল। কোন রাজকার্য সম্বোধন করবে, দেরি হয়ে যাচ্ছে, কিভাবে ইগনোর করলো? রাগে গজগজ করতে করতে বাচ্চাটার দিকে এগিয়ে গেল মিতুল। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, রাস্তায় খুব সাবধানে চলাচল করবে সোনা, ঠিক আছে? মিতুলের দিকে তাকিয়ে বাচ্চাটা এবার সুন্দর করে হাসলো। অফিসে গিয়ে সে জয়েন লেটার নিয়ে এমডির রুমে গেল। স্যার, আসতে পারি? আস্তে করে বলল মিতুল। ইয়েস। আমি আজই জয়েন করেছি, এই যে জয়েন লেটার স্যার। মিতুল বিস্ফোরিত নয়নে চেয়ে দেখল, এই তো সেই লোক। মিতুল রে, আজ তো তুই শেষ, কার সাথে ঝামেলা করে এসেছিস, আল্লাহ গো। মনে মনে এসব ভাবতে ভাবতে সামনে থাকা মানুষটির দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল সে। ও আপনি? আপনার মতো মেয়ের উপর বাবা এত ইমপ্রেসড, মানে কিভাবে সম্ভব? আপনি যে এত ফালতু কথাবার্তা বলেন, বাবা নিশ্চয়ই জানে না। আশিক মাহমুদের বলা কথাগুলো তীরের মতো ভেদ করলো মিতুলকে। লোকটাকে এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এমন ভালো মানুষের মতো বাবার ছেলে এমন বদ, কে জানতো? শুনুন মিস, নাম কি জানো? ফাবিয়া ফাইরুজ মিতুল স্যার। ওকে মিস মিতুল, শুনুন, এটা কাজের জায়গা, কোনো ফালতু কথাবার্তার জায়গা না। মন দিয়ে কাজ করবেন, যেহেতু আপনি আমার বাবার চয়েস। তবে হ্যাঁ, উল্টাপাল্টা করলে যে কোনো মুহূর্তে আপনাকে ফায়ার করার ক্ষমতা আমার আছে। মাইন্ড ইট কেয়ারফুলি। জি স্যার। বলেই রুম থেকে বেরিয়ে এলো মিতুল। বেরিয়ে মনে মনে আবারও 100টা গালি দিল বদ লোকটাকে। এই লোকের অধীনে এই অফিসে কাজ করতে হবে ভেবে কান্না পেল মিতুলের। নিজেকে বড় অভাগা মনে হলো। আল্লাহর দুনিয়াতে এত মানুষ থাকতে এই লোকটাকে কেন আমার বস হতে হলো? ওয়াই?
ভাবতে ভাবতে বর্তমানে আবার ফেরত এলো মিতুল। এই একটু আগেও রাম ধমক খেয়েছে বসের কাছে। বলে কি না মনোযোগ কোন দিকে থাকে তার, কাজকর্মে এত ভুল কেন? চাকরি বাকরি করার ইচ্ছা না থাকলে বাসায় গিয়ে বসে থাকতে। আজব, সে নতুন জয়েন করেছে, অনেক কিছু বুঝতে সময় তো লাগবেই। না, সেটা লোকটা মানতেই রাজি না। মনে মনে আবার নিজেকে বলল, মিস্টার আশিক ইমতিয়াজ মাহমুদ, আমার নামও মিতুল, এত সহজে হাল ছাড়ছি না। বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। কে রে, আবার বসে ছাড়ি খেয়েছিস? নাদিয়ার দিকে ঝট করে তাকালো মিতুল। আচ্ছা, এই রামগুরুয়ের ছানাকে তোরা কিভাবে সহ্য করিস বলতো? 2 মাসে আমার লাইফ পুরা হেল করে দিচ্ছে। আজ তো একটা জলজান্ত করলা জুসের ডিব্বা লোকটা। মিতুলের কথা বলার ভঙ্গি শুনে নাদিয়া হাসতে লাগলো। এত সুন্দর সুন্দর উপমা পাস কোথায় তুই? আচ্ছা, এবার মাথা ঠান্ডা কর, চল ক্যান্টিনে যাই, একটু হালকা কিছু খেয়ে আসি। বলেই মিতুলকে নিয়ে নাদিয়া ক্যান্টিনের দিকে গেল। নাদিয়া মিতুলের কালিগ। এই কোম্পানিতে নাদিয়া জয়েন করেছে 3 বছর আগে। খুব ফ্রেন্ডলি আর হাসি খুশি একটা মেয়ে। নিজের রুমে বসে এক মনে কাজ করে চলেছে আশিক ইমতিয়াজ মাহমুদ। কাজ করতে করতে হঠাৎ চোখ গেল বাইরের করিডোরের দিকে। নতুন মেয়েটা কি যেন নাম, ও হ্যাঁ মিতুল, করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। এই মেয়েকে দেখলেই মেজাজ বিগড়ে যায় তার। এত কেয়ারলেস একটা মেয়ের সাথে অনর্থক কথা বলে। বাবা কি করে যে এই মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দিল আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নিশানকে কল দিল। নিশান ঢাকারই একটা বড় কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছে। হ্যালো দোস্ত, কোথায় তুই? আরে আশিক দোস্ত, আমি তো অফিসে, তুই কি করছিস? আমি অফিসে আছি, লাঞ্চে চলে আয়, আজ একসাথে লাঞ্চ করবো আমার অফিসে। ওকে দোস্ত, লাঞ্চে দেখা হবে। বলেই ফোন রেখে দিল নিশান। মিতুল ওর ডেস্কে বসে কাজ করছিল। হঠাৎ একটা ফাইল চেক করতে করতেই মনে হলো এই ফাইলটা একবার বসকে দেখানো জরুরি। পরে কোনো কারেকশন করা লাগলে সে আবারও ঝাড়ি খেতে পারে। তার চেয়ে আগে ভাগেই দেখিয়ে নেওয়া ভালো। কিন্তু ওই করলার ডিব্বার কাছে যেতে মিতুলের মোটেও ইচ্ছা করছিল না। কোনো না কোনো বাহানায় ঝাড়ি দিবেই, কিন্তু ফাইলটা জরুরি। মনে মনে আল্লাহর নাম নিয়ে সে বসের রুমে গেল। আসতে পারি? বলল মিতুল। ইয়েস। ভেতর থেকে আওয়াজ পাওয়া গেল। মিতুল দরজা ঠেলে ভেতরে ঢুকে সন্তর্পণে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, স্যার, এই ফাইলটা একবার দেখে দিন, কোনো কারেকশন লাগবে কিনা। মনে দুষ্ট বুদ্ধি চেপে গেল আশিকের। যদিও ফাইলটা মোটামুটি ঠিকই আছে, তাও সে খুব সামান্য ভুলের কারেকশন করে এক্ষুনি আবার ফাইলটা দেখিয়ে নিতে বলল মিতুলকে। মিতুল কারেকশন করে ফাইল নিয়ে তার কাছে আবারও এলো। সে আবারও আরেকটা ভুল বের করে কারেকশনে আনতে বলল। মিতুলের ভীষণ রাগ হলো। লোকটা ইচ্ছা করে তাকে খাটাচ্ছে। যেসব ভুল বের করছে এগুলো কিছুই না, অহেতুক। স্যার, এই কারেকশনগুলো সামান্য, আপনি কি ইচ্ছে করে আমাকে খাটাচ্ছেন? মিতুলের প্রশ্নে সূক্ষ্ম হাসির রেখা দেখা টেনে আশিক মাহমুদ বলল, বস আপনি নাকি আমি? আমার চাপনি বেশি বলছেন, যান কারেকশন করে আনুন। মিতুল অগ্নি দৃষ্টিতে তাকালো। মনে হলো এক্ষুনি সামনে থাকা লোকটাকে সে ভস্ম করে দিতে চায়। মিতুলের সে দৃষ্টি, বিরক্তি মাখা মুখ দেখে মনে মনে ভীষণ মজা পাচ্ছিল আশিক। খুব মুখ চলে না? এখন কেমন লাগে? মনে মনে বলছিল মিতুলের দিকে তাকিয়ে। এমন সময় পেছন থেকে দরজা খুলে কারো ঢোকার শব্দ হলো। আশিক পেছনে তাকিয়ে দেখলো নিশান ঢুকছে। দোস্ত চলে এলাম, কেমন আছিস তুই? ভালো আছি, আয় বস। নিশানের চোখ পাশে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা মিতুলের দিকে পড়ল। মেয়েটিকে আগে তো দেখেনি। মিস মিতুল, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে আসুন। আশিকের অর্ডার শুনে হতবাক দৃষ্টিতে তাকালো মিতুল। লোকটা পাগল নাকি? সে কেন কফি আনবে? এক্সকিউজ মি স্যার, কফি আনা আমার দায়িত্ব না, আমি যতটুকু জানি। এখন কি আপনাকে আপনার কোনটা দায়িত্ব না সেটার জন্য জবাবদিহি করতে হবে আমাকে? আমি যেটা বলবো সেটা আপনার দায়িত্ব। যান নিয়ে আসুন। নিশান চুপচাপ দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখছিল। মিতুল মনে মনে হাজারো গালি দিতেই রুম থেকে বের হয়ে গেল। খবিশের খবিশ, বদমাশ লোক, আমাকে কফির ওয়েটার পেয়েছে। এই চাকরি করব না আমি। তখন তুই কি করবি দেখবো, খবিশ কোথাকার। এসব হাবিজাবি বলতে বলতে মিতুল গেল কফি আনতে। কি ব্যাপার দোস্ত, মেয়েটিকে আগে তো কখনো দেখিনি। নতুন জয়েন করেছে। দেখতে তো ভীষণ চমৎকার, দারুণ সুন্দর। হোয়াট? তুই কি পাগল হলি নিশান? এই মেয়ের মধ্যে তুই সুন্দর কি দেখেছিস? কেয়ারলেস একটা মেয়ে, কাজে কর্মে শুধু ভুল আর ভুল। আরে দোস্ত, তুই বসের নজরে দেখছিস তাই এত ভুল দেখছিস। আমি তো অন্য দৃষ্টিতে দেখে মনে হচ্ছে পিছলে যাচ্ছি। আমি তো মনে হয় প্রেমে পড়ে যাচ্ছি দোস্ত। নিশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আশিক বলল, তোর মাথা কি বড় গেছে? গেলে চিকিৎসা কর।
দোস্ত তুই বুঝবি না, কাজ করতে করতে আশিক ইমতিয়াজ মাহমুদ যন্ত্রমানবে পরিণত হয়েছে, তাই আশেপাশে এমন হুড়পড়ি থাকতেও নজরে পড়ছে না। যাই হোক, নজর পড়ার দরকার নেই, আমি তো এক নজরে ঘায়াল মাম্মা। নিশানের কথাবার্তায় ভীষণ বিরক্ত হলো আশিক। কি বলছে নিশান এসব? কি আছে ওই মেয়ের মধ্যে? মিতুল কফি নিয়ে বসের রুমের দরজার সামনে দাঁড়িয়ে, ভেতর থেকে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। বাবা বাবা, আমাকে এখানে হাড় ভাঙা খাটুনি খাটিয়ে খবিশ লোকটা আড্ডায় মেতে আছে। মনে মনে বলতে বলতে রুমে প্রবেশ করলো সে। দরজার আওয়াজ পেয়ে নিশান পিছু ফিরে তাকালো মিতুলের দিকে। মিতুলের নিশানের দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। আস্তে করে কফির মগটা রেখে মিতুল বলল, আপনাদের কফি স্যার। হেই, হাই মিস, আমি নিশান, আপনার স্যারের বেস্ট ফ্রেন্ড। নিশানের দিকে ঝট করে তাকালো মিতুল। উজ্জ্বল হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকেই নিশান নামের মানুষটি। হ্যালো, আই এম মিতু, নাইস টু মিট ইউ স্যার। আরে ডোন্ট বি ফর্মাল, স্যার বলবেন না আমাকে, আমি শুধু নিশান, পরিচিত হয়ে ভালো লাগলো। নিশানের আন্তরিক হাসি ভালো লাগলো মিতুলের। ওই রাম গরুরের ছানার বন্ধু এত মিশুক, ফ্রেন্ডলি, আর সে এমন করলার জুস কেন বুঝতে পারলো না মিতুল। ওকে, আপনারা কথা বলুন প্লিজ, আমার কিছু কাজ আছে। বলেই মিতুল রুম থেকে বেরিয়ে যেতেই আশিক নিশানকে বলল, হাই হ্যালো শেষ হয়েছে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দোস্ত মেয়েটা সত্যিই দারুণ কিন্তু। প্লিজ থাম, আমি মেয়ের গুণগান তোর কাছে শুনতে চাইনি। আমাদের কক্সবাজার ট্রিপের কি হলো? বাকিদের সাথে আলাপ করেছিস? এবার কিন্তু সবাই যাচ্ছে। সবাই রাজি, এখন শুধু ফাইনাল প্ল্যান করব। ওকে, সবাই একদিন বসে প্ল্যান করে নিলে হবে। দোস্ত মিতুলকেও নিয়ে চল আমাদের সাথে, মেয়েটাকে আরো ভালো করে জানাশোনা হবে। নিশান, তুই কি বলছিস? ওই মেয়ে কেন আমাদের ফ্রেন্ডদের সাথে ট্রিপে যাবে? এ অসম্ভব। প্লিজ দোস্ত নিয়ে চল না, দরকার হলে অফিসের আরো 2-1 জনকে সহ মিতুল সহ নিয়ে চল। আমার মেয়েটাকে দেখার পর ওর সম্পর্কে খুব কৌতূহল হচ্ছে, জানতে ইচ্ছা করছে ওর সম্পর্কে। আশিক মনে মনে গভীর ভাবনায় পড়ল। নিশান এভাবে ওই মেয়ের পেছনে কেন পড়লো? সাধারণ একটা মেয়ে, কি পেয়েছে ওই মেয়েটার মধ্যে? নিশান, তোর রিকোয়েস্ট রাখতে পারলাম না, সরি। চল লাঞ্চে যাই, এবার অনেক কাজ বাকি। বলেই নিশানকে নিয়ে হাঁটতে শুরু করলো ক্যান্টিনের দিকে। নিশান একটানা কাকুতি মিনতি করেই যাচ্ছিল। ক্যান্টিনে নাদিয়া আর মিতুল বসে গল্প করছিল। নিশান ক্যান্টিনে ঢুকতেই মিতুলের দিকে চোখ পড়ল। মিতুল যদিও তাকে দেখতে পায়নি। আশিক নিশানকে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। দুজনে লাঞ্চের অর্ডার দিল। নিশানের চোখ একটু পরপর মিতুলের ওপর স্থির হয়ে যাচ্ছিল। গায়ে নীল রঙের কামিজ, সাথে নীল চুড়িদার, মাথায় সুন্দর পরিপাটি করা চুলে হেয়ার ক্লিপ লাগানো, কানে সুন্দর ছোট্ট কানের দুল। মিতুলকে খুব মায়াবী লাগলো নিশানের কাছে। আশিক নিশানকে বলল, এটা আমার অফিস নিশান, মিতুল আমার অফিসের এমপ্লয়। তোর আমার ছ্যাপলামি করাটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু এসব করলে বাইরে গিয়ে কর। দোস্ত ঠিক বলেছিস, ওর সাথে আমার বাইরেই মিট করতে হবে যেভাবেই হোক। আশিক হতাশ দৃষ্টিতে তাকালো। নিশানকে এমন করতে কখনো দেখেনি। কি হলো ছেলেটার? ভাবতে ভাবতে ওর চোখ গিয়ে পড়লো মিতুলের ওপর। কই, অসাধারণ তো কিছু দেখছি না, তাহলে নিশান এমন কেন করছে? নিশানকে এবার তাগদা দিল দ্রুত লাঞ্চ শেষ করতে। কাজ আছে বাহানা দিয়ে লাঞ্চ করে যে যার মতো কাজে চলে গেল। যাওয়ার আগে নিশান বলে গেল মিতুলের সাথে সে অবশ্যই বন্ধুত্ব করার চেষ্টা করবে। অফিস ছুটি হয়ে গিয়েছে, যে যার মতো বাসায় চলে গিয়েছে। মিতুলের হাতে অল্প কাজ ছিল, সে কম্পিউটারের স্ক্রিনে এক মনে চোখ রেখে কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছে। বেশি রাত হয়ে গেলে বাবা খুব টেনশন করবেন। বাবা হাই প্রেশারের রোগী। মিতুল বাবাকে কোনো টেনশন দিতে চায় না। কাজ শেষ করে মিতুল যখন ঘড়ি দেখলো তখন প্রায় 7:30 বাজে। সে কম্পিউটার অফ করে আশেপাশে তাকাতে দেখলো পুরো অফিস খালি, কেউ নেই। ব্যাগ গুছিয়ে উঠে লিফটের দিকে রওনা হলো। কি লিফটের সামনে আশিক স্যার দাঁড়ানো কেন? ফোনে কার সাথে যেন কথা বলছে। সে আস্তে করে লিফটের কাছে গেল। সে আসতেই লিফট খুলে গেল। আশিক ফোনে কথা শেষ করে পাশে তাকিয়ে দেখে মিতুল দাঁড়ানো। এই মেয়ে এখন অফিসে কেন? বাসায় যায়নি? সময়ের প্রতিও কি খেয়াল নেই মেয়েটার? অদ্ভুত। লিফটের দরজা বন্ধ হওয়ার পর মিতুল শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। বসের সাথে একই লিফটে খুবই অস্বস্তি লাগছিল। সে এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। রাত হয়ে গিয়েছে, আপনি এখন অফিসে কেন জানতে পারি? স্যার, কিছু কাজ ছিল, সেগুলো শেষ করতে করতে এত সময় হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। মিতুল নিচু স্বরে বলল, কাজ যতই থাকুক রাত করবেন না, মনোযোগ দিয়ে কাজ করবেন, দিনেই কাজ শেষ করবেন, আর কাজ একটু ফাস্ট হন। এত স্লো হলে হবে? মিতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাকে সিম্প্যাথি দেখাচ্ছে লোকটা নাকি আবার একটা খোঁচাও দিয়ে দিল, কথার ফাঁকে ঠিক বুঝতে পারল না। হঠাৎই চারিদিক অন্ধকার হয়ে গেল মিতুলের। কি লিফট কি বন্ধ হয়ে গেল? কারেন্ট চলে গেল? তার যে অন্ধকারে আর বদ্ধ জায়গায় ভয়ানক ফোবিয়া, এখন কি হবে?
হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। মিতুলের মনে হলো নিঃশ্বাস আটকে আসছে। পাশ থেকে আশিক স্যার বলে উঠল, মিস মিতুল, আপনি ঠিক আছেন? মিস মিতুল। মিতুল অনেক কষ্টে শ্বাস টেনে বলল, স্যার, আপনি কোথায়? মিতুলের কণ্ঠ শুনে আশিক বুঝলো কিছু একটা গোলমাল আছে। ওর কি বদ্ধ জায়গায় ফোবিয়া আছে? আশিক বিচলিত কণ্ঠে বলল, কাম ডাউন প্লিজ, কাম ডাউন। অন্ধকার হাতড়ে সে মিতুলের একটা হাত খুঁজে পেল। হাতটাকে সে তার হাতের মুঠোয় শক্ত করে ধরলো। হাত ধরে সে মিতুলকে বসালো ফ্লোরে। হালকা একটা আলো জ্বললো উপর থেকে। আবছা আলোয় আশিক বুঝলো মিতুলের প্রচণ্ড ফোবিয়া আছে। সে মিতুলকে বলল, আপনি শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন। মিতুল কথা শুনলো। সে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। বেটার লাগছে? আপনি একটু বসুন চুপ করে, আমি নিচে ওয়াচম্যানকে কল দিচ্ছি। পকেট হাতড়ে সে মোবাইল বের করে দেখলো ফোনে কোনো সিগন্যাল নাই। শিট বলে সে আবারও মিতুলের ভয়ার্ত মুখটার দিকে তাকালো। মেয়েটা ভয়ে কথাও বলতে পারছে না ঠিক করে। মিস মিতুল, এখনো লিফট খুলে যাবে, চিন্তা করবেন না, আমি আছি তো। মিতুল ভয়ার্ত গলায় বলল, স্যার, আমি মরে যাব। আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না আপনার, বুঝেছেন? আমি আছি তো। আশিক মিতুলের হাতটা অল্প অল্প করে ঘষে দিতে লাগলো। মেয়েটার অবস্থা দেখে সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। লিফটটা যেন দ্রুত খুলে যায়। মিতুলের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বাবাকে আর কোনো দিন দেখতে পারবে না হয়তো। তুতুলকেও দেখতে পারবে না। ওদের মুখটা এত মনে পড়ছে। তার মৃত্যু এমন জায়গায় লেখা ছিল যেখানে তার আপন কেউ নেই। এটাই কি নিয়তি? বাবা বাবা বলে কেঁদে দিল, সাথে সারা গা কাঁপতে লাগলো মিতুলের। আশিক কী করবে ভেবে পাচ্ছিল না। এমন রাগী মেয়ে এমন বাচ্চাদের মতো কাঁদছে, তার নিজেরই অসহায় লাগতে শুরু করলো। স্যার, আমি আমার বাবাকে কি কখনো আর দেখতে পাবো না? আমার তুতুল, আমার ছোট বোনটা, ও এখনো অনেক ছোট স্যার। ওকে এখনো আমার প্রতিষ্ঠিত করা বাকি। আমি ছাড়া ওদের কেউ নেই স্যার। ওরা কোথায় যাবে স্যার? বলে অসহায়ভাবে কাঁদতে লাগলো মিতুল। আশিক একটু কাছে এগিয়ে এলো মিতুলের। এগিয়ে ওর হাত দুটো ধরে ধমকে উঠে বলল, হ্যাঁ মেয়ে, উল্টাপাল্টা কথা বন্ধ করো, কিচ্ছু হবে না তোমার। তুমি ভাবো তুমি বাইরে আছো, কোনো বদ্ধ জায়গায় না। ভাবো সব ঠিক আছে, বুঝছো? অজান্তেই তুমি বলে উঠল সে মিতুলকে। মিতুল ফুপিয়ে উঠলো আবারও। কথা শোনো আমার, এক্ষুনি লিফট খুলে যাবে, জাস্ট কাম ডাউন প্লিজ। আল্লাহ, প্লিজ লিফটটা খুলে যাক। মনে মনে হাজার বার বলতে লাগলো সে। এমন সময় লাইট জ্বলে উঠল। লিফটটা আবারও নামতে লাগলো নিচে। আশিক হাঁপ ছেড়ে বাঁচল। মিতুলের দিকে তাকালো ভালো করে। মেয়েটা কেঁদে কেটে কি হাল করেছে। মুখ চোখ লাল হয়ে ফুলে গেছে। কে বলবে এই মেয়ে এত মুখ চালাতে পারে? আর এখন কেঁদে কেটে একসারা। মিতুলকে হাতে ধরে উঠিয়ে বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করলো, ঠিক আছেন তো আপনি? জি স্যার, তবে গা কাঁপুনিটা কমছে না। কমে যাবে, রিল্যাক্স। আসুন আমার সাথে, এই অবস্থায় বাসায় যেতে পারবেন না একা। মিতুলকে গাড়িতে বসিয়ে সে গেল ওয়াচম্যানের খোঁজে। ওয়াচম্যানকে বেখুব করে বকে দিল। এতক্ষণ লিফট আটকে ছিল, সে ছিল কোথায়? ওয়াচম্যান বলল, সরি স্যার, আমরা কাজ শুরু করে দিয়েছিলাম কিন্তু লাইন কানেক্ট হচ্ছিল না কোনোভাবেই। আশিক উচ্চস্বরে বলল, সরি আপনার কাছে রাখেন। জানেন, আজকে একজনের জীবন মরণের প্রশ্ন হয়ে যাচ্ছিল। এমন ভুল আর কোনোদিন যেন না হয়। আবারও গাড়ির কাছে ফিরে এলো সে। মিতুলকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাবে। মিতুলকে বলল ঠিকানা কোথায়। সে মালিবাগের রাস্তা দেখিয়ে দিল। গাড়ি চলছে, দুজনেই চুপচাপ। আশিক একটু পর পর মিতুলের দিকে তাকিয়ে দেখছিল। গালে চোখের পানি শুকিয়ে দাগ বসে আছে মিতুলের। কোনো মানুষকে এত কাঁদতে কখনো দেখেনি আশিক। সে নিজেও কতদিন কাঁদে না। কাঁদতে মনে হয় ভুলেই গেছে সে। আজ মিতুলের কান্না দেখে তা মনে পড়ল। এসে পড়েছি স্যার, ওই সামনে আমার বাসা। আমাকে নামিয়ে দিন এখানে। ইউ শিওর? জি স্যার। ওকে। গাড়ি একপাশে পার্ক করে রেখে বেরিয়ে এসে দাঁড়ালো সে। মিতুলও বেরিয়ে এলো। আজকের জন্য ধন্যবাদ স্যার। আমি হয়তো বেঁচে গেছি আজ আপনার জন্যই। ইটস ওকে, বাসায় যান, গিয়ে রেস্ট করুন, আসি। মিতুল গুড নাইট বলে বাসার দিকে চলে আসতে আসতে ভাবলো আশিক স্যারকে বাসায় আসার কথাও বলেনি। ব্যাপারটা বাজে হয়ে গেল। বাসায় আসার কথা একবার বলা উচিত ছিল বোধহয়। শওকত সাহেব ঘড়ি দেখলেন, রাত 9টা প্রায়। মিতুল এখনো আসেনি। তুতুলকে ডেকে বললেন, তুতুল মা, মিতুলকে একটা ফোন দে, মেয়েটা এখনো বাসায় আসলো না, আমার তো টেনশন হচ্ছে মা। তুতুল বলল, বাবা, আমি ফোন দিয়েছি আপাকে, ফোন বন্ধ বলছে। একটু অপেক্ষা করি আমরা, আপা এসে পড়বে।
সাখাওয়াত সাহেবের তবুও টেনশন কমলো না। এমন সময় দরজা খুলে মিতুল ঘরে ঢুকলো। মিতুলের চেহারা দেখে সাখাওয়াত সাহেব বলে উঠলেন, কি হয়েছে রে মা? এমন দেখাচ্ছে কেন? আজ এত দেরি কেন তোর? মিতুল দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, কিছু না বাবা, অফিসে ব্যস্ত ছিলাম। তোমাকে একটু জড়িয়ে ধরে বসে থাকি প্লিজ। পাগলি মেয়ে আমার, বাবাকে জড়িয়ে ধরবি তো ধরে থাক। বলে মিতুলের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। তুতুল বলল, বাহ, বড় মেয়েকে সব আদর, আমি বাদ। মিতুল হাসলো, বলল, হায় তুইও আয়, দুজন মিলে বাবার আদর খাই। সুন্দর এক দৃশ্যের অবতারণা হলো। ঢাকা শহরের ছোট্ট এক গলির ছোট্ট এক বাসায় ভালোবাসার শ্রাবণ ধারা নামলো অবহেলায় বাবা আর তার প্রিয় দুই কন্যাদের মাঝে। আশিক বাসায় ঢুকলো, তার জন্য কেউ অপেক্ষা করে নেই। সে নিজের বেডরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শর্ট খুলতে নিলেই হাতটা ভেজা ভেজা লাগলো। হাতটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো ভিজলো কিভাবে। মনে পড়লো মিতুল তার হাতটা শক্ত করে ধরেছিল লিফটে। তাহলে কি এ তার চোখের পানি? জীবনে প্রথম কোনো মেয়ে তার এত কাছে বসেছিল, তার হাত ধরেছিল, হাত ধরে কেঁদেছিল। জীবনে এমন মুহূর্তে অনুভূতি কি হয় তা বোধহয় আশিক ইমতিয়াজ মাহমুদের অজানা। তাই সে অনুভূতির কোনো তল খুঁজে পেল না। বাইরে পোশাক চেঞ্জ করার পর আশিক একটু রিল্যাক্স হবার জন্য বারান্দায় গিয়ে বসলো। অফিস বাসা আর বাসা অফিস এভাবে কেটে চলেছে তার জীবনটা। বাবা কখনো দেশে থাকেন, কখনো থাকেন না। বেশিরভাগই বিদেশ ট্যুরে থাকেন তিনি। বিশাল এই দোতলা বাড়িতে একজন রান্নার লোক, একজন দারোয়ান, আর সে ছাড়া কেউ থাকে না। নিঃসঙ্গ থেকে থেকে এই জীবনটাতেই সে অভ্যস্ত হয়ে গিয়েছে। অনেক দিন কোথাও বেরিয়ে আসে না, তাই ভেবে রেখেছে নিশান আর বাকি বন্ধুরা সহ কক্সবাজার ট্যুর দিয়ে আসবে। অনেক দিন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া হয় না। নিশানের কথা মনে পড়তেই আজ দুপুরের ব্যাপারটা মাথায় এলো। নিশান মিস মিতুলকে নিয়ে মনে হচ্ছে সিরিয়াস হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না তার। মিতুল তার অফিসের একজন এমপ্লয়ি, তার উপর নিশান মিতুলের ব্যাপারে জানেই বা কতটুকু। সে নিজে বস হয়েও তো মিতুলের ব্যাপারে তেমন কিছুই জানে না, আর জানতে চায়ও না। কাণ্ড জ্ঞানহীন একটা মেয়ে। প্রথম দেখাতেই কি উল্টোপাল্টা শুনিয়ে দিয়েছিল তাকে। আশিক ইমতিয়াজ মাহমুদের সাথে এই ভাষায় কখনো কেউ কথা বলেনি। ছোটবেলা থেকেই সে সব কিছুতে নিজের মেধার পরিচয় দিয়ে এসেছে। সব কিছুতে তার পারফরমেন্স ছিল টপ লেভেলের। অথচ এই পুচকে মেয়ে তাকে না বুঝে উল্টাপাল্টা বলে দিল সেদিন। লিফটের ঘটনাটা চকিতে আবারও মস্তিষ্কে এসে হানা দিল তার। মিতুলের কান্না মাখা মুখটা বারবার মনে পড়ছে। যতবার মনে পড়ছে অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করছে। উফ, ভাবা ভাবি বন্ধ, মাথা কাজ করছে না। বলেই লাইট নিভিয়ে দিয়ে ঘুমের ট্রাই করলো সে। ঘুম এলো বটে, কিন্তু একটা আবছা কান্না মাখা মুখ স্বপ্নেও এসে হানা দিল আশিকের। ব্যাপার কি মিতুল? নাদিয়ার প্রশ্নে মিতুল ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ব্যাপার কি মানে, কি বলছিস? মিতুলের দিকে হেসে নাদিয়া বলল, আশিক স্যার আজ অফিসে এসেই জিজ্ঞেস করেছি তুই এসেছিস কিনা। ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না। স্যার হঠাৎ তোর খোঁজ খবর নেবে কেন? মিতুলের কালকের ঘটনা মনে পড়লেই চোখে মুখে অন্ধকার নামলো। আশিক স্যার মনে হয় কালকের জন্য আমার অবস্থা জানতে চেয়েছে। ফ্ল্যাশব্যাকের মতো সব মিতুলের চোখে ভাসতে লাগলো। সে লিফটে বসে আশিক স্যারের সাথে হাত ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। ছি ছি, কী বিব্রতিকর ঘটনা। নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে হলো মিতুলের। স্যারের সামনে এইভাবে মান ইজ্জতের ফালুদা বানিয়েছে সে। হায় হায়, কী লজ্জা, কী লজ্জা। নাদিয়ার কাছ থেকে সন্তর্পণে সে ব্যাপারটা এড়িয়ে গেল। একটা ফাইল নিয়ে বেকায়দায় পড়ছে মিতুল। এটা আশিক স্যারকে দেখানো জরুরি। এদিকে সে আজ সারাদিন কোনো না কোনোভাবে স্যারের কাছ থেকে গা বাঁচিয়ে চলেছে। এখন কি করবে? ফাইলটা তো দেখাতেই হবে। কি আর করা, অগত্যা ফাইল হাতে মিতুল উঠে দাঁড়ালো। জীবনের এত পথ পাড়ি দেয়া মিতুল সব কিছুর সম্মুখীন নির্দ্বিধায় হয়েছে। আজ দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো মানেই নেই। ফাইল নিয়ে স্যারের রুমের দিকে গেল সে। আসতে পারি? আস্তে করে জিজ্ঞেস করলো। ইয়েস, আসুন। মিতুল ধীরে পায়ে রুমে ঢুকলো। তার টুংটাং চুরির শব্দ আশিকের কর্ণগোচর হতেই চোখ তুলে তাকালো মিতুলের দিকে। স্যার, এই ফাইলটায় আমাদের চেয়ারম্যান স্যারের একটা সাইন লাগবে মনে হচ্ছে। আপনি যদি একটু দেখে দিতেন। শিওর, দিন ফাইলটা। আশিক একটা একটা ফাইলের পাতা ঘাঁটছে। মিতুল চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনি ঠিক আছেন? আশিক স্যারের প্রশ্নে মিতুল চকিতে তাকালো তার দিকে। জি স্যার। বলছি আপনি কেমন আছেন আজকে? সব ঠিক আছে? জি স্যার, আমি ঠিক আছি, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আপনি এত ভীতু তা তো জানতাম না।
মিতুলের ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। এমনিতেই ইজ্জতের হালিম ফালুদা সব মিলে মিশে একাকার, তার উপর আবার এই লোক তাকে খোঁচাচ্ছে। এক্সকিউজ মি স্যার, আমি মোটেও ভীত নই। আমার বদ্ধ জায়গায় ফুপিয়া, ছোটবেলা থেকেই, তাই ওরকম রিয়েক্ট করেছি। হ্যাঁ, তা তো দেখেছি আপনি কতটা ভীত আর কতটা ভীত না। লোকটা আবারও পিঞ্চ করছে। একে বলে ইচ্ছে করে খোঁচানো। লিফটকে আসলে এক হিসেবে ধন্যবাদ দিতে হয়। বিশাল সাহসী নারী কেমন ভীতু তা লিফটের বদলতে জানা গেল। আশিকের মুচকি মুচকি হাসি গয়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল মিতুলের। কি বদলোক! হ্যাঁ, সে ভয় পেয়েছে। ওই মুহূর্তে যে কেউ ভয় পাবে, তাই বলে এইভাবে কথা শোনাতে হবে? আচ্ছা, সেদিনের প্রতিশোধ নিচ্ছে। লিফটে মিতুলকে সাপোর্ট দিয়েছিল বলে মনে মনে ভেবেছিল লোকটাকে যতটা খারাপ ভাবে হয়তো ততটা নয়, একটা ধন্যবাদও দেওয়া উচিত। কিন্তু এখন মনে হচ্ছে না, এ তো হারে হারে শয়তান, এই শুধরাবার নয়। স্যার ফাইলও দিচ্ছে না, এদিকে ওর দিকে তাকিয়ে একটু পরপর জ্বালা ধরানো হাসি দিচ্ছে। মিতুল রেগে গেল। মিতুলের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। বিষয়টা আশিক বুঝতে পেরে মনে মনে খুব মজা পেল। মেয়েটাকে রাগাতে ভীষণ মজা তো। সে বিদেশে পড়তে গিয়ে যেসব মেয়েদের দেখেছে তারা খুব একঘেয়ে স্বভাবের ছিল। তারা সব সময় এরকম হাই হ্যালো করতো মুখে হাসি নিয়ে, আর এই মেয়েকে মনে হচ্ছে পুরো ক্ষণে ক্ষণে হাওয়া বদল। কখনো রেগে যাচ্ছে, কখনো ভয় পাচ্ছে, কখনো কাঁদছে, কখনো হাসছে। বিষয়টা উপভোগ্য মনে হচ্ছে তার কাছে। আমি ফাইলটা চেক করলাম, বাবার সাইন লাগবে এটাই। কিন্তু যেহেতু বাবা দেশের বাইরে আছে, আমার কাছে ফাইলটা থাক আপাতত। আপনি বরং যান, সুন্দর করে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। রাগে মিতুলের মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে। এই কথা এতক্ষণ দাঁড় করিয়ে না রেখে আগেই বলা যেত না? আবার কফি যাচ্ছে, ইচ্ছে করতেছে পেপার ওয়েটটা দিয়ে লোকটার মাথায় একটা জোরে সোরে বাড়ি মারতে। সে কি এখানে কফি বানাতে এসেছে? ইচ্ছা করছে কফির বদলে করলার জুস খাইয়ে দিতে বদলোকটাকে। স্যার, কফি বানানোর জন্য লোক আছে, তাকে বলুন। আমার অনেক ফাইল এখনো দেখা বাকি। সে থাকুক, আমার কফি আপনি বানাবেন, দ্যাটস ইট। এ কি মহাযন্ত্রণা! না পারছে কিছু বলতে, না পারছে সইতে। মিতুল ভীষণ আশাহত হলো। ইচ্ছা করলো এক্ষুনি গিয়ে রিজাইন দিয়ে আসে, কিন্তু এখনই তা সম্ভব নয়। নতুন আর একটা জব আগে পেতে হবে। মুখ চোখ অন্ধকার করে মিতুল কফি বানাতে গেল। ইচ্ছা করেই কফি বিস্বাদ বানালো, যেন আর কোনোদিন আশিক স্যার তার কাছে কফি না চায়। কিন্তু বিধিবাম কফি খেয়ে আশিক স্যার বলল, বাহ, দারুণ টেস্ট তো। মিতুল পাকরুদ্ধ হয়ে গেল। ইচ্ছা করে লোকটা তাকে জ্বালাচ্ছে, খুব বুঝতে পারা যাচ্ছে। শেষ বিকেল বাসার উদ্দেশ্যে বেরিয়েছে মিতুল। আজকে ইচ্ছে হলো একা একা একটু হাঁটতে। বাবার ওষুধও কেনা লাগবে যাওয়ার পথে। আপন মনে সে হেঁটে যাচ্ছে, এমন সময় পেছন দিকে কেউ একজন ডেকে উঠল তাকে। হ্যালো মিস। মিতুল পেছনে তাকিয়ে নিশানকে দেখতে পেল আর বলে, আশিক স্যারের সেই বন্ধু না? উনি এখানে কি করছে? হাই, কেমন আছেন মিস মিতুল? উজ্জ্বল হেসে নিশান মিতুলকে জিজ্ঞেস করলো, এই তো ভালো, আপনি? জি ভালো, এদিক দিয়ে যাচ্ছিলাম আর আপনাকে দেখতে পেলাম। আপনি বাসায় যাচ্ছিলেন নাকি? জি, আমি বাসায় যাচ্ছিলাম। সাদা সালোয়ার কামিজ আর লাল ওড়না পরেছে মিতুল। শেষ বিকেলের কমলা রঙের রোদ তার চোখে মুখে গালে লেপটে আছে। কমলা রঙের সেই আলোয় মিতুলকে অপ্সরার মতো সুন্দর লাগলো নিশানের কাছে। মিস মিতুল, সেদিন তো সেভাবে কথাবার্তা বলতে পারেনি। প্রথম পরিচয়ে চলুন কোথাও বসি, কফি খেতে খেতে কথা বলা যাবে। মিতুলের ভ্রু কুঁচকে গেল। এই লোক তাকে কফি অফার করছে কেন হঠাৎ? একজন তাকে দিয়ে কফি বানিয়ে লাইফ হেল করে দিচ্ছে, আরেকজন কফি খেতে অফার করছে। হচ্ছেটা কি তার সাথে? মেইন রোডে গাড়িটা উঠতেই নিশানকে চোখে পড়লো আশিকের। নিশান এখানে কি করছে? সাথে কে? ভালোভাবে তাকিয়ে দেখলো মিস মিতুল। এটা এখানে কি করছে? আশিক শান্ত চোখে তাকিয়ে রইল। আই এম সরি মিস্টার নিশান, আসলে আমার বাসায় যাওয়ার একটু তাড়া আছে। আমার বাবার ওষুধ নিতে হবে, বাবাকে টাইমলি ওষুধ খাওয়াতে হয়। অন্য একদিন কফি খাবো, বলল মিতুল। নিশান আশাহত হলো। ভেবেছিল আজ মিতুলের সাথে হয়তো অনেকটা চেনা জানা হয়ে যেত, কিন্তু ভাগ্য তার সহায় হয় নাই। তাই কি আর করা। ওকে মিস, কফিটা আর একদিনের জন্য তোলা রইল। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। মিতুল সুন্দর করে হেসে বলল, না প্লিজ, কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। অনেক ধন্যবাদ। মিতুলের হাসিতে নিশানের একটা হার্টবিট যেন মিস করলো। এত মিষ্টি করে হাসি মেয়েটা, সব কিছুই যেন মিষ্টি মিষ্টি। আর শালা আশিক মেয়েটার উপর হুদাই খেপে থাকে। নিশানকে বিদায় বলে মিতুল বাসার দিকে রওনা হলো। নিশান মেয়েটিকে নিয়ে একটু বেশি করছে। এত মাতামাতির কি আছে আমি তাই বুঝতে পারছি না। মনে মনে এসব ভেবে খুবই বিরক্ত হচ্ছিল আশিক। বললাম কক্সবাজারের প্ল্যান করতে,
অথচ সে ওই মেয়ের পেছনে পেছন ঘুরছে। আর মিস মিতুল, রাস্তাঘাটে ফালতু আলাপের খুব টাইম আপনার, তাই না? ঠিক আছে, দেখা যাবে। মনে মনে বিড়বিড় করে বলে যাচ্ছিল সে। বাসায় ফেরার পর রাস্তায় দেখা সেই দৃশ্যই শুধু মাথায় আসছে তার। মোবাইলে সময় দেখলো, খুব বেশি রাত হয়নি। কন্ট্যাক্ট লিস্টে মিতুলের নাম্বারটা খুঁজে বের করলো। লাস্ট প্রজেক্টের সময় টিম মেম্বারদের নাম্বার সেভ করে রেখেছিল। সেই টিমে মিতুলও ছিল। মিতুলের নাম্বারে ছোট্ট মেসেজ দিল। মিস মিতুল, আগামীকাল তাড়াতাড়ি অফিসে আসবেন। আমরা একটা সাইট ভিজিটে যাব। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যাবেন। মেসেজ দিয়ে সে ল্যাপটপ নিয়ে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ল। এদিকে মেসেজ পেয়ে মিতুল অবাক। লোকটা কি শুরু করেছে কে জানে। এখন আবার সাইটে যাওয়া লাগবে। সাইটে যাওয়া মানে ঠাঠা রোদে বাইরে দাঁড়িয়ে থাকা, কি অসহ্য। সে ফিরতে মেসেজ দিল, স্যার, আমার তো অফিসে অনেক কাজ, আমার কি সাইডে যাওয়া জরুরি? মেসেজের টুংটাং শব্দে আশিক ফোন হাতে নিয়ে মিতুলের মেসেজ পড়ে রিপ্লাই করলো, অফিসের কাজ পরে করবেন, কাজ তো পালিয়ে যাচ্ছে না, রাইট? মিতুলের ইচ্ছা করলো ফোনের মধ্যে ঢুকে গিয়ে বদ লোকটাকে একটা খামচি মেরে আসে, কিন্তু আপাতত ইচ্ছাটা সে দমন করলো। মনে মনে দোয়া করলো এই লোকটার যেন জীবনে এমন একটা ডাইনি মার্কা বউ আসে যে তার লাইফটাকে হেল করে দেবে, তাহলে বুঝবে প্যারা খেতে কেমন লাগে। সে রিপ্লাই দিল, ওকে স্যার। মেসেজ পেয়ে আশিক বাঁকা হাসলো। মনে মনে খুশি হলো, কিন্তু কেন খুশি হলো, কেন এমন রিয়্যাক্ট করছে সেটা নিয়ে গভীরে ভাবলো না, বুঝতেও পারলো না। সিট বেল্ট লাগান। ড্রাইভিং সিটে আশিক স্যারকে দেখে যার বর্ণনায় অবাক মিতুল। স্যার, আপনি ড্রাইভ করবেন? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? মিতুল উত্তর দিল না। সিট বেল্ট লাগাতে গেল, লাগাতে গিয়ে বেকায়দায় পড়লো। কোনোভাবেই বেল্টটা লাগছে না। কিছুক্ষণ টানাটানি করে মিতুল হাল ছেড়ে দিল। নিশ্চয়ই বেল্টটাই সমস্যা, মনে মনে ভাবলো। আশিক কিছুক্ষণ মিতুলের সিট বেল্ট নিয়ে টানাটানি করাটা খেয়াল করলো। তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। মিষ্টি একটা ঘ্রাণ নাকে লাগলো মিতুলের। চোখ তুলে তাকাতেই দেখলো আশিক স্যার তার খুব কাছে। ভরকে গেল মিতুল, নাকে বিন্দু বিন্দু ঘাম জমলো তার। মিতুলের কাছে ঘেঁষে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে আশিক মিতুলের দিকে তাকালো। মিতুলের গালটায় কেমন লাল আভা, নাকের ডগাটাও কেমন ফুলে ফুলে আছে। মেয়েটা কি লজ্জা পেল নাকি? অদ্ভুত তো। সিট বেল্ট লাগিয়ে দিয়ে সে সরে এলো। মিষ্টি ঘ্রাণে মিতুল কিছুক্ষণ মোহাবিষ্ট হয়ে রইল, আর চোখে দেখলো আশিককে। হঠাৎ হুঁশ ফিরতেই অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। নিজেকে নিজে ধিক্কার দিল। সে কি পাগল হয়ে আছে? ওই করলার সন্দেশটাকে দেখার কি আছে? কিছুই নেই। গাড়িটা চলতে চলতে হঠাৎ জোরে ব্রেক কষল। মিতুলের হাত গিয়ে পড়লো আশিকের স্টিয়ারিংয়ে ধরা হাতের ওপর। আশিক আ করে উঠল। মিতুল দেখলো তার লম্বা নখ খামচে দিয়েছে আশিক স্যারের হাতে। মনে মনে প্রমাদ গুনল, মিস মিতুল, আপনি কিচ্ছু করে আমাকে আহত করার পায়তারা করছেন? স্যার, আমি তো কিচ্ছু করিনি, আপনি জোরে ব্রেক করেছেন বলেই তো আমার হাত ফসকে গেল। দোষ পুরোপুরি আপনার। নিজে দোষ করে আবার উল্টাপাল্টা আমার ঘরে চাপাচ্ছেন, সরি পর্যন্ত বলছেন না। আপনি তো ডেঞ্জারাস মেয়ে। আমি মোটেও ডেঞ্জারাস না, আপনার ভুল ধারণা। আর সামান্য আঘাত কিচ্ছু হয়নি আপনার। এমন ভাব করছেন যেন কি হয়েছে। আপনি খুব ফালতু বকেন, জানেন আপনি? আপনাকে আবার লিফটে নিয়ে বন্ধ করে রাখা উচিত। এমন ফালতু বকা বন্ধ করে নিচে একটা ড্রয়ার করুন। এখানে ফার্স্ট এড ব্যান্ডেজ আছে, ওটা নিন। মিতুল আর কোনো উত্তর না দিয়ে ব্যান্ডেজ বের করে আশিক স্যারের হাতে দিল। হাতে দিচ্ছেন কেন? আমি লাগাতে পারবো নাকি? গাড়ি চালাচ্ছি দেখছেন না, লাগিয়ে দিন। মিতুলের ভ্রু কুচকে গেল। লোকটা পেয়েছে কি? সবসময় তাকে হুকুম জারি করেই চলেছে। আমার দিকে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, আমি জানি আমার অনেক হ্যান্ডসাম, নতুন করে সেটা আমাকে জানানোর কিছু নেই। ব্যান্ডেজ লাগান আপনি। মিতুল বাকরুদ্ধ হয়ে গেল। লোকটা কিসের থেকে কি বলছে? আবার নাকি হ্যান্ডসাম? ঘোড়ার ডিম। চোখ মুখ কুচকে সে ব্যান্ডেজ লাগিয়ে দিতে লাগলো। মনে মনে কয়েক শত গালিও দিল, কিন্তু মুখে প্রকাশ করতে পারল না। মিতুলের চেহারা দেখে আশিক খুব মজা পাচ্ছিল। ইচ্ছে করে জ্বালাতে বেশ ভালো লাগছে। মেয়েটা অল্পতেই রেগে যায়। চোখ মুখ কুচকে ফেলে সেই দৃশ্যটা হঠাৎ করে আশিকের ভালো লাগতে শুরু করলো। মেয়েদের সাথে ঝামেলা করার মানুষ সে মোটেও না। সব সময় মেয়েদের সান্নিধ্য থেকে নিজেকে সরিয়ে রেখেছে। কখনো কোনো মেয়ে তার দিকে ঘেঁষতে চাইলেও এড়িয়ে গেছে সন্তর্পণে। বিদেশে পড়ার সময় অনেকেই চেয়েছিল তার সঙ্গ, কিন্তু কখনোই চায়নি সে। কিন্তু মিতুলের সাথে তার পরিচয়টার শুরুতেই অন্যরকম। দুজনের মধ্যে যতবারই কথাবার্তা হচ্ছে, একটাও মধুর আলাপ না, বরাবরই তেতো টাইপ। কিন্তু
এই তিতু মেয়েটাকেই আজকে মনে হচ্ছে মেয়েটি একটু যেন অন্যরকম। সাইটে পৌঁছে গেল ওরা। কাজ চলছে সেগুলো তদারকি করতে লাগলো মিতুল। প্রচণ্ড রোদে চারপাশ যেন জ্বলছে। মিতুলের গলা শুকিয়ে এলো। খানিক দূরে সে একটা পুকুর দেখতে পেল। মোটামুটি গ্রামের কাছাকাছি একটা সাইড বলা যায়। আশপাশটা বেশ সুন্দর। সে পুকুরটার দিকে এগিয়ে গেল। ভাবলো কিছু ছবি নিয়ে যাওয়া যাক পাশের। তুতুলকে দেখানো যাবে। যেই ভাবা সেই কাজ। অনেকগুলো ছবি তুলতে তুলতে সে খেয়ালই করলো না সে প্রায় বড়সড় একটা জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ পর আশিক সাইটের দিকে গিয়ে দেখলো লোকেরা সব কাজ করছে, কিন্তু সেখানে মিতুলকে দেখা যাচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করলো যে ম্যাডাম তার সাথে এসেছিল সে কোথায়। লোকটা বলল ম্যাডামকে তারা অনেকক্ষণ ধরে দেখেনি। আশিকের মাথা ঘুরে উঠলো। এই মেয়েটা একটা না একটা সমস্যা তৈরি না করলে বোধহয় শান্তি পায় না। কোথায় চলে গেল? এখন কই খুঁজবে সে মিতুলকে? কে বলেছে আপনাকে জঙ্গলে এসে ঢুকতে? জানেন কি বিপদে পড়তে পারতেন? এখানে কত রকমের আজে বাজে মানুষ চলাফেরা করে। যদি কিছু হয়েছে তো আন্দাজ আছে কোনো? কথাগুলো মিতুলের দিকে তাকিয়ে বলে উঠল আশিক। আমি কি ইচ্ছে করে এসেছিলাম নাকি? দেখলাম আশপাশটা সুন্দর, তাই ভাবলাম ছবি তুলি। তুলতে তুলতে জঙ্গলে ঢুকে পড়েছি। বাট আপনি এত রিয়্যাক্ট করছেন কেন? আমি তো জঙ্গল থেকে বের হয়ে এসেছি। আশিকের মেজাজ গরম হয়ে গেল মিতুলের কথা শুনে। মেয়ের কোনো আন্দাজ আছে যে সে কতক্ষণ ধরে চিল্লিয়ে চিল্লিয়ে মিতুলকে খুঁজে বেড়াচ্ছিল? শেষমেশ ক্লান্ত হয়ে যখন বসে পড়েছে তখন দেখে মিতুল জঙ্গল থেকে বেরিয়ে আসছে। গিয়ে সোজা হাত ধরে টেনে গাড়িতে এনে বসিয়ে এখন ফিরে যাচ্ছে ওরা। আপনি আসলে একটা বড় সমস্যা। যেখানে থাকেন সমস্যার 14 গোষ্ঠী টেনে নিজের কাছে নিয়ে আসেন। আপনার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মিতুল চোখ মুখ কুঁচকে বলল, অযথা আমাকে দোষ দেওয়া বন্ধ করুন। আর আমি যদি এত আপনার যন্ত্রণা হই তো সাথে করে এনেছেন কেন? আমি তো বলেছিলাম আমার অফিসে অনেক কাজ আছে। উফ, এমন বাচাল মেয়ে আমি আমার জীবনে দেখিনি। মুখে মুখে শুধু তর্ক করে। আশিক চরম বিরক্তি নিয়ে বলল। মিতুল প্রতি উত্তরে বলল, আমি তো বাচালি আর আপনি খুব শান্ত। সমান তালে তর্ক আপনিও করে যাচ্ছেন। এসব আপনার কারণে হচ্ছে। আমি কখনো তর্ক করার মানুষ না, বাট আপনার সাথে থেকে আমিও বিগড়ে যাচ্ছে। মিতুল ফিক করে হেসে দিল। মিতুলের হাসি দেখে আশিক আরও বিরক্তি নিয়ে বলল, হাসির কি হলো এখানে? মিতুল কিচ্ছু বলল না। ওর চুপ থাকা আরও বিরক্তি এনে দিল আশিককে। অদ্ভুত এক মেয়ে, অকারণে তর্ক করে আবার অকারণে হাসে। অফিসে ফিরে জমানো সব কাজগুলো একে একে শেষ করতে লাগলো মিতুল। আজ সন্ধ্যার আগেই বাসায় ফিরতে মন চাইছে। অনেক দিন বাবার সাথে আর তুতুলের সাথে বসে জমিয়ে গল্প করা হয় না। আজ খুব ইচ্ছা হলো বাবা আর তুতুলের সাথে সময় কাটাতে। হাতের কাজগুলো দ্রুত দ্রুত শেষ করতে লাগলো সে। ঘড়িতে 5টা বাজে। ঘড়ির সময় দেখে ডেস্ক গুছিয়ে নিচের পার্কিংয়ে চলে এলো মিতুল। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো সে। আশিক স্যারের গাড়িটা দেখতে পেল, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেল ড্রাইভার আশিক স্যারকে ধরে গাড়িতে ওঠাচ্ছে। কি ব্যাপার জানতে এগিয়ে এলো মিতুল। কি হয়েছে জমির ভাই? ম্যাডাম, স্যার হঠাৎ ফোন করে বলল শরীর খারাপ লাগছে। আমি তাড়াতাড়ি গিয়ে দেখে এসেছি স্যারের গাটা জ্বরে পুড়ে যাইতেছে, তাই আমি বাসার দিকে যাইতেছি। মিতুল গাড়ির কাজ ভেদ করে উঁকি দিল সিটের দিকে। আশিক চোখ বন্ধ করে আছে। সে মৃদুস্বরে ডাকলো, স্যার আপনি ঠিক আছেন? বেশি খারাপ লাগছে? আশিক অল্প মাথা নাড়ালো। মিতুল এবার জমিরকে বলল, জমির ভাই, স্যারের বাসার লোকদের বলেছো স্যারের অবস্থার কথা? জমির বলল, কাকে বলবো? স্যারের বাবা তো বিদেশে গেছেন কয়েকদিন আগে, আসতে দেরি হইব। বাড়িতে তো আর কেউ নাই। মিতুল আটকে উঠল। আশিক স্যারের বাড়িতে কেউ থাকে না? ওনার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ নেই? জমির বলল, ম্যাডাম, আমার খুব টেনশন হইতেছে। আপনি একটু চলেন নইলে আমার সাথে। আমি ডাক্তার পর্যন্ত স্যারের সাথে একটু থাকেন। স্যারের অবস্থা ভালো না বেশি, অনেক বমিও করছে, উপরে জ্বর খুব বেশি। মিতুল কি করবে ভেবে পেল না। যাবে কি? বাবা সবসময় তাকে মানুষের বিপদে এগিয়ে যাবার শিক্ষা দিয়েছেন। আর চোখের সামনে একজন অসুস্থ মানুষকে একা এভাবে রেখে যেতে তার বিবেককে খুব বাঁধবে। কি করবে মিতুল? জমির ভাই আপনি একটু অপেক্ষা করুন। আমি আমাদের একজন কলিগ ওকে ফোন করে আসতে বলছি। আসলে আমি একা হয়তো পারবো না। আচ্ছা ম্যাডাম। মিতুল নাদিয়াকে কল দিল। নাদিয়া ফোন ধরলে নাদিয়াকে সব খুলে বলল। নাদিয়া শুনে বলল, মিতুল, আমি তো বাসায় চলে এসেছি, তুই ভাবিস না, তুই স্যারের সাথে যা, আমি একটু পরেই রওনা দিচ্ছি। মিতুল আচ্ছা বলে গাড়িতে গিয়ে বসলো। আশিক স্যারের চোখ মুখ সব কেমন লাল হয়ে আছে, বুঝতেও পারছে না ঠিক করে, বারবার হেলে পড়ে যাচ্ছে। মিতুল মাথাটা হালকা করে ধরে রাখলো। অসম্ভব গরম অনুভব হলো হাতে। মিতুল মনে মনে বলল,
সকালেও ও সম্পূর্ণ সুস্থ ছিল, এত অল্প সময়ে কিভাবে এত অসুস্থ হয়ে পড়লো? জমির ভাই, বাসায় না নিয়ে কোনো হাসপাতালে নিয়ে চলেন। স্যারের শরীরটা খুব খারাপ মনে হচ্ছে আমার, বাসায় নিয়ে যাওয়াটা রিস্ক হবে। ঠিক আছে ম্যাডাম, হাসপাতালে যাইতে তাইলে। কিরে মিতুল, আশিক স্যার কেমন আছে এখন? নাদিয়ার প্রশ্নে মিতুল ওর দিকে তাকিয়ে বলল, এসেছিস তুই? ডাক্তাররা তো দেখে ভর্তি হতে বললো, ভর্তি করিয়ে এখন ওয়েট করছি, দেখি ডক্টর কি বলে। নাদিয়া আর মিতুল বাইরে বসে রইল। ভেতরে ডাক্তাররা আশিককে চেক আপ করছেন। একটু পর ওদের ডাক্তারের রুমে ডাকা হলো। কি ব্যাপার ডক্টর সাহেব, স্যার কেমন আছে এখন? চোখের চশমাটা একটু চেপে দিয়ে ডাক্তার শিহাব বললেন, পেশেন্টের ভাইরাল ফিভার, কিন্তু ওনাকে খুব দ্রুত কাবু করে ফেলেছে জ্বরটা, তাই আমরা ভর্তি করে নিলাম। আপাতত 2-3 দিন হাসপাতালে ওনাকে আমরা কেয়ার করব। ওনার বাবা আমাদের অনেক আগের পরিচিত, তাই কোনো টেনশন করবেন না আপনারা। মিতুল বলল, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার শিহাব হালকা হেসে বললেন, ধন্যবাদের কিছু নেই, এটা আমার ডিউটি। পেশেন্ট এখন ঘুমাচ্ছে, আপনারা পরে মিট করে নিন ওনার সাথে, এখন একটু ঘুমাক। মিতুল আর নাদিয়া বেরিয়ে এলো ডাক্তারের রুম থেকে। নাদিয়া বলল, মিতুল, তুই খুব ক্লান্ত, অফিস সেরে তো বাসায়ও যাসনি। যা বাসায় ফ্রেশ হয়ে গিয়ে আমি আমাদের টিমের বাকিদের বলে রাখছি, কোনো দরকার পড়লে ওরা চলে আসবে। তুই আপাতত বাসায় যা। আশিক স্যারকে একবার দেখতে ইচ্ছা করলো মিতুলের, আবার মনে হলো থাক, ঘুমাক, আমি আপাতত বাসায় গিয়ে ফ্রেশ হই। নাদিয়াকে রেখে মিতুল বাসায় চলে গেল। রাত প্রায় 9টা। ঘুম ভেঙে গেল আশিকের। সে কোথায় আছে ঠিক বুঝতে পারল না। নরম বিছানা, গায়ে সাদা চাদর। আশেপাশে তাকিয়ে মনে হলো সে হাসপাতালে আছে। তাকে হাসপাতালে কে আনলো? জমির ভাই কোথায়? পানির তৃষ্ণা পাচ্ছে খুব। উঠে বসার চেষ্টা করতে লাগলো সে। উঠতে গিয়ে সামান্য শব্দ হলো। এমন সময় দরজার দিকে তাকিয়ে দেখলো কোনো ছায়ামূর্তি দাঁড়ানো। কে এসেছে? আশিক দরজার দিকে তাকিয়ে রইল। ছায়ামূর্তিটা তার দিকে এগিয়ে আসছে। তার মনে হলো পানির তৃষ্ণাটা আরও বেড়ে গেল। অন্ধকার ঘরে রিনে রিনে একটা কণ্ঠস্বর বলে উঠল, স্যার, কোনো সমস্যা? উঠে বসেছেন কেন আপনি? শুয়ে থাকুন। মিতুল? মিতুলের কণ্ঠ শুনতে পেয়ে যেন আশ্বস্ত হলো এবার আশিক। কিন্তু এত রাতে এই মেয়ে এখানে কি করে? ও, আপনি? ভয় পেয়ে দিয়েছিলেন আমায়। অন্ধকারে এমন ভূতের মতো ঘাপটি মেরে আছেন কেন? বাতি জ্বালালেই তো পারেন। আসলে আপনি ঘুমাচ্ছিলেন, তাই ভাবলাম বাতিটা নিভানো থাক। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে এখানে কেন? বাসায় যাননি? জি, বাসায় গিয়েছিলাম, একটু আগে আবার এসেছি। বলেই বাতিটা এবার জ্বালিয়ে দিল মিতুল। আশিক দেখলো গাঢ় নীল রঙের জামা পরে মিতুল তার সামনে বসে আছে। ওনাটা মাথায় চড়ানো, চুলগুলো বেশ লম্বা মিতুলের। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওকে আজ। আপনার শরীর এখন কেমন লাগছে স্যার? এখন ভালো, আগের তুলনায়। আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমি একটু পানি দিন। মিতুল পানি এগিয়ে দিল। এমন সময় পিছন থেকে নিশান দরজা ঠেলে ঢুকে পড়েই বলল, কিরে দোস্ত, এক জ্বরে সোজা হাসপাতালে? তুই এত দুর্বল কবে থেকে হলি? উত্তরের অপেক্ষা না করে মিতুলের দিকে চোখ পড়তে আবারও বলল, আরে মিস মিতুল না? হোয়াট আ সারপ্রাইজ! কেমন আছেন আপনি এ সময় এখানে? মিতুল হালকা হেসে বলল, আসলে স্যার, অসুস্থ বলে টিমের সবাই হাসপাতালে এসেছে, ওদের সঙ্গে আমিও এসেছি। আপনারা কথা বলুন, আমি এখন আসি। নো নো প্লিজ, আপনিও থাকুন, কোনো সমস্যা নেই। নিশান বলল, আমি বাহিরে আছি, আপনারা কথা বলুন, আমি পরে আসব। বলে মিতুল বের হয়ে গেল। এই সময় নিশানকে এখানে দেখে কেন যেন আশিকের ভালো লাগলো না। মিতুলকে দেখলেই নিশানের যে হ্যাংলামোগুলো শুরু হয় সেগুলো দেখতে খুবই বিরক্তকর লাগে আশিকের। কক্সবাজার প্ল্যান করে এখন নিজেই অসুস্থ হয়ে পড়ে আছিস। তাড়াতাড়ি সুস্থ হ, তুই সুস্থ হলেই ট্রেনের টিকিট কাটবো। আশিক মৃদু হেসে মাথা নাড়ালো। নিশান বকবক করেই যাচ্ছে ওর মতো। আশিকের কিছু মাথায় ঢুকছে না। কেন যেন মনে হচ্ছে মিতুল আরেকটু ওর পাশে বসে থাকলে ভালো লাগতো, যেমন একটু আগে বসেছিল। একটু পর নার্স এসে ঢুকলো রাতের খাবার আর ওষুধ নিয়ে। তাকে দেখে নিশান বলল, দোস্ত তুই রেস্ট কর, আমি কাল এসে আবার তোকে দেখে যাব। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে আজ, না হলে আজ তোর সাথে থেকে যেতাম, বাট কাজটা কোনোভাবে অ্যাভয়েড করা যাচ্ছে না। সরি দোস্ত। না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, শেষ কর আগে। আমি এখানে ভালোই থাকবো, এটা পরিচিত হাসপাতাল আমার, তুই যা। নিশান মাথা নাড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। আজ মিতুলের সাথে আলাপ করার সময় নেই তার, জরুরি কাজ ফেলে এসেছে। সিস্টার এগিয়ে এসে বলল, স্যার, আপনার খাবারগুলো খেয়ে নিন, তারপর আমি ওষুধ দিব। খাবারগুলো দেখে আশিকের মনে হলো পেটের নাড়ি বুড়ি সব গুলিয়ে উঠছে। সে চোখ মুখ সব কুঁচকে বলল, সিস্টার, এসব কি? প্লিজ অন্য খাবার আনুন,
এসব খাওয়া সম্ভব না। স্যার আপনি অসুস্থ, আপনাকে সহজপাচ্য খাবার খেতে হবে। সাদা সাদা মশলাহীন স্যুপের দিকে তাকিয়ে আশিক একের পর এক ঢোক গিলতে লাগলো। অসুখ বাঁধিয়ে বেকায়দায় পড়েছে সে, এখন তাকে এসব গিলতে হবে? সিস্টার প্লিজ, অন্য কিছু দেওয়ার কি কোনো অপশন নেই? অসহায় ভঙ্গিতে বলল আশিক। এদিকে বাইরে সবাইকে বিদায় দিয়ে মিতুল আবার আশিক স্যারের কেবিনে এসে ঢুকতেই কানে এলো কথাবার্তাগুলো। সেও বিদায় নিয়ে চলে যাবে বলতেই এসেছিল, কিন্তু মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে এখানে। কি হয়েছে? মিতুলের দিকে তাকিয়ে নার্স বলল, দেখুন ম্যাম, উনি তো খাবার খেতেই চাচ্ছে না। খাবার খাওয়ার ওনার জন্য জরুরি, ওষুধগুলো না হলে খাওয়ানো যাবে না। আপনি সেই বিকেল থেকে দেখছি ওনার জন্য খুব পরিশ্রম করে যাচ্ছেন, উনি তো আমার কথা শুনছেন না। আপনি একটু ট্রাই করে দেখুন প্লিজ। বলে নার্স চলে গেল। মিতুল বলে উঠল, স্যার সবাই বাসায় চলে গিয়েছে, আবার সকালে আসবে সবাই। আপনার এখন খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমানো উচিত, সেখানে আপনি খাচ্ছেন না কেন বলুন তো? আশিক কাতর স্বরে বলল, দেখুন মিস মিতুল, আমাকে এসব কি ছাইপাশ খেতে দিয়েছে, কিভাবে খাবো এগুলো? ডাক্তার আপনাকে জেনে বুঝে খাবারগুলো দিয়েছে, বেশি কথা না বলে শুরু করুন। বলে মিতুল খাবারগুলো আশিকের সামনে রেখে বসে পড়ল টুলের ওপর। মিতুল, আপনি বুঝতে পারছেন আমি এসব খেতে পারবো না। আশিক জেদ ধরল। মিতুলও ছাড়ার পাত্রী নয়, সে বলল, আচ্ছা আপনি ছোটবেলা থেকে এমন নাকি বড় হয়ে এমন জিদ্দি হয়েছেন? এসব চলবে না, সুস্থ হতে আপনাকে খেতেই হবে। আপনি না খেলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আমার বাবা বলে আমি নাকি খুব একঘেয়ে, যেটা বলি সেটা করেই ছাড়ি। আমি আপনাকে না খেয়ে যাবই না। আশিক মিতুলের দিকে তাকালো। মেয়েটাকে যেন সে দিন দিন নতুন করে চিনছে। রাস্তায় অযথা তর্কে লিপ্ত সেই রণচণ্ডী আজ কেমন গিন্নি গিন্নি ভাব করছে। খুব ছোটবেলায় আশিক যখন খাবার নিয়ে বায়না করতো, তখন মাও এমন তার পেছনে লেগে থাকতো। যতক্ষণ তার খাওয়া না হতো মা তার পিছুই ছাড়তো না। অনেক বছর হয় কেউ তার খাবার নিয়ে ভাবে না, সে খেলেও কি খেলো না তা দেখার কেউ নেই। তার আশপাশ ভীষণ নির্জন জনশূন্য। আজ বহু বছর পর মনে হচ্ছে খুব আপন কেউ তার সামনে আবদার নিয়ে বসেছে। মিতুল দেখলো এক দৃষ্টিতে আশিক স্যার তার দিকে চেয়ে আছে। সে চামচ আর প্লেটটা হাতে নিয়ে বলল, হা করুন। আশিক চোখ বড় করে তাকালো। মিতুল আবারও বলল, চোখ বড় করতে বলিনি, হা করতে বলেছি। আপনি জানেন না আমি কত বড় নাছোড়বান্দা, বললাম তো না খেয়ে যাচ্ছি না। জোর করে এক চামচ মুখে দিয়ে দিল মিতুল। নিজের কাণ্ডে অবশ্য নিজেই অবাক হলো সে। তার কি এত ঠেকা পড়েছে লোকটার সেবা করার? কিন্তু কোথাও একটা মনে হলো এভাবে লোকটাকে ফেলে যাওয়া যায় না। হয়তো না খেয়ে ওষুধ খেয়ে নিত এই লোক। কোনো বিশ্বাস নেই চেয়ারম্যান স্যার দেশে এসে জানলে খুব কষ্ট পাবেন। একটু একটু করে পুরোটুকু খাইয়ে দেওয়ার পর মিতুল বলল, স্যার অনেক বাহানা করেছেন, আর কোনো বাহানা না। এবার সুন্দর মতো ওষুধগুলো খেয়ে রেস্ট করুন। আপনি আমার উপর হুকুম করছেন নাকি? হুকুম করার কথা কিন্তু আমার। আশিকের কথায় মিতুল হালকা কেসে উঠল। তারপর বলল, আপনি কি ভেবেছেন সব সময় শুধু হুকুম করেই যাবেন? এই যে এই মুহূর্তে আপনার কোনো হুকুমই গ্রহণযোগ্য নয়, আর আমি হুকুম করছি না, পরামর্শ দিচ্ছি। আমার আপনার মতো হুকুম জারি করার কোনো বাজে অভ্যাস নেই। সব বাজে অভ্যাস আমার মোটেও না। কথা উইথড্র করুন, মনে রাখবেন আমি আপনার বস। সরি, কথা উইথড্র করতে পারলাম না। আর বস আপনি অফিসে? এখন আপাতত ভুলে যান যে আপনি বস। আর নিজের অবস্থা দেখেছেন? অসুখ বাঁধিয়ে বেহাল অবস্থা করে রেখেছেন নিজের। মিতুলের কথা শুনে হতাশ ভঙ্গিতে তাকিয়ে বলল, আপনার মধ্যে তো তর্ক করার এনার্জি নেই আমার। তো আপনি তর্ক কেন করতে যান? আপনি এত কথা না বললে আমিও বলবো না, সিম্পল। আশিক চুপ করে গেল। এই মেয়ের সাথে কথায় পারা যাবে না। এত বাচাল মেয়ে দেশ বিদেশে ঘুরেও যে পায়নি একটাও। নার্স এসে দেখলো সুপের বাটি খালি। হেসে বলল, বাহ ম্যাম, আপনার কথা দেখি স্যার খুব শোনে। আপনি বোধহয় খুব স্পেশাল স্যারের জন্য। নার্সের বেফাস কথা শুনে দুজনেই একসাথে কেসে উঠল। মিতুল কথা এড়িয়ে বলল, আপনি প্লিজ ওষুধগুলো খেয়ে দিন, আমাকে এখন বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। নার্স ঔষধ দিয়ে চলে গেল। বলে গেল সকালে ডিউটি ডক্টর এসে ভিজিট করবে। মিতুল আশিক স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি রেস্ট করুন, আমি বাসায় যাচ্ছি তাহলে। বাসায় যাচ্ছেন? যান। আমি কি আপনাকে বেঁধে রেখেছি? এতবার বলার কি আছে? বলেই অন্যদিকে তাকিয়ে রইল আশিক। মিতুল অবাক হয়ে গেল। কি অকৃতজ্ঞ লোক! সে এতক্ষণ সেবা করলো আর মুহূর্তেই ভুলে গেল।
ইচ্ছে করছে লোকটাকে কচা চিবিয়ে খেতে। অকৃতজ্ঞ। মিতুল বের হয়ে যেতে নিলে পেছন থেকে আশিক কোমল গলায় বলে উঠল, মৃদুল শুনুন, আপনার কি খুব তাড়া? মিতুলের ভেতরটা কেমন যেন নড়ে উঠল আশিক স্যারের কণ্ঠ শুনে। কণ্ঠটায় কি যেন আছে, সে ঠিক ধরতে পারছে না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেক রাত হয়ে যাচ্ছে তো, বাবা হয়তো ভাবতে পারে আমার জন্য। কেন স্যার, কিছু কি প্রয়োজন আপনার? তেমন কিছু নয়, মনে হচ্ছিল পাশে কেউ একটু বসে থাকলে ভালো লাগবে। ছোটবেলা আমার জ্বর হলে মা সারা রাত আমার পাশে বসে থাকতো, এক মুহূর্তের জন্য আমার পাশ থেকে নড়তো না। এখনো অসুস্থ হলে মনে হয় মা যদি আমার পাশে বসে হাতটা আমার মাথায় রাখে তাহলে আমি সুস্থ হয়ে যাব। মিতুল দাঁড়িয়ে চুপ করে কথাগুলো শুনছিল, কিছু বলল না। মা চলে যাওয়ার পর আমার জ্বরের দিনগুলো ভীষণ বাজে আর যন্ত্রণাময়। ছটফট করি, মায়ের হাতটা খুঁজে বেড়াই, কিন্তু মাকে আর খুঁজে পাই না। আচ্ছা মিতুল, আপনার মা আছেন? মিতুল কিছুক্ষণ চুপ করে থেকে আসতে বলল, না স্যার, আমারও মা নেই। আমার বয়স যখন 10 বছর তখনই মা মারা গিয়েছেন। বলে মিতুল খাটের পাশে রাখা টুলটায় বসলো। ও সরি, আমি জানতাম না আপনার আর আমার কিছু কমন নেই। কিন্তু দেখুন কি অদ্ভুতভাবে আমাদের দুঃখটা একই। স্যার, দুঃখের কথা ভেবে কষ্ট পেয়ে তো লাভ নেই, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। আশিক বলল, আমার বোধহয় আপনাকে যেতে দেওয়া উচিত, অনেক রাত হলো। সমস্যা নেই স্যার, আমি আরও কিছুক্ষণ বসছি এখানে। আপনি কালে ভদ্র রণচণ্ডী হলেও মানুষ হিসেবে মন্দ নয়। আশিক হালকা হেসে বলল, মিতুল, আমার বাবা সবসময় বলেন, যার সাহায্য দরকার সে না ডাকলেও তুমি নিজ থেকে যাবে, এটাই নিয়ম। তাই আমি সেটা সবসময় মনে রাখার চেষ্টা করি। বাহ, আপনার বাবা বেশ সুন্দর কথা বলেন তো। তার সাথে একদিন দেখা করে ইচ্ছে যাচ্ছে। খুব সুন্দর চিন্তাধারার মানুষকে কাছ থেকে দেখার একটা আনন্দ আছে। জি স্যার, আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের একজন। একদিন অবশ্যই আলাপ করিয়ে দেব। আপনার বাবার সাথে দেখা হলে আমি কি বলবো জানেন? কি বললেন? বলবো আপনার মেয়েটি মোটেও আপনার মতো হয়নি। সে আপনার মতো এত সুন্দর করে কথা বলতে জানে না। বাহ, আপনি আমার বাবার সাথে দেখা করে আমার নামই নালিশ দিবেন? এ কেমন কথা হলো? আশিক হেসে উঠল। জ্বরে কাবু চেহারাটা যদিও মলিন হয়ে আছে, তাও মিতুলের মনে হলো, আশিক স্যার মানুষটা তিতা করলার মতো হলো, হাসিটা বেশ সুন্দর। উনি হাসলে সাথে চোখটাও হাসে, তাই বোধহয় হাসিটা ভালো লেগেছে দেখতে। সময় আরও গড়ালো কিছুক্ষণ। মিতুল বসে আছে, মোবাইলে তুতুলকে মেসেজ করে বলে দিয়েছে যাতে চিন্তা না করে, সে হাসপাতালেই আছে। মেসেজ সেন্ড করে সে আশিক স্যারের দিকে তাকালো, চোখ বন্ধ, তার মনে হয় ঘুমাচ্ছে। মিতুল সেদিকে চেয়ে রইল আর ভাবলো, জীবনটা ভীষণ অদ্ভুত। একজন মানুষ এত সাকসেসফুল, তার পরিপাটি একটা জীবন, অথচ কত নিঃসঙ্গ। হাসপাতালে একা পড়ে আছে। মানুষটার সব থেকেও যেন কিছুই নেই। আহারে, আশিক ঘুমিয়ে গেছে। মিতুল আস্তে করে তার কপালে হাতটা রেখে জ্বরের অবস্থা বোঝার চেষ্টা করলো। এখনও গরম কপালটা। সে একটা ছোট্ট কাপড় দিয়ে অল্প অল্প জলপট্টি দিতে শুরু করলো। তুতুলের জ্বর হলে অনেকবার এমনভাবে জলপট্টি দিয়েছে সে, রাতের পর রাত জেগে। আজ যাকে জলপট্টি দিচ্ছে এই মানুষটি তার কেউই না, কিন্তু কেন যেন মনে হলো সে ভুল কিছুই করছে না। এই মুহূর্তে তার এই কাজটা করাই উচিত। ঘুমের ঘোরে আশিকের মনে হলো মায়ের গায়ের সেই মিষ্টি গন্ধটা দূর কোথাও থেকে ভেসে আসছে। কতদিন পর এই মিষ্টি গন্ধটা পেল সে। মাথায় একটা নরম হাতের ছোঁয়াও পাচ্ছে একটু পরপর। হাতটাকে আঁকড়ে ধরতে মন চাইলো, তাই চকিতেই হাতটাকে আঁকড়ে ধরে সে বলতে লাগলো, যেও না কোথাও প্লিজ, এখানে থাকো একটু, আমি যে ভীষণ একা। মিতুল চমকে উঠল হাতে চাপ অনুভব করতে। গরম পুরুষালী একটা হাত তার হাতটাকে গভীর মমতা নিয়ে আঁকড়ে ধরেছে। সে ছাড়তে গিয়েও পারাচ্ছে না, তার গায়ে কেঁপে কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। সে রাতে মিতুল আর বাসায় ফিরতে পারল না। সারা রাত বসে রইল আশিকের পাশে। তার হাতটা এখনও আশিক পরম উষ্ণতায় জড়িয়ে ধরে রেখেছে। মিতুল হাতটা ছাড়ায়নি। মাঝে মধ্যে মানুষ এমন কিছু কাজ করে যা করার কারণ সে নিজেও খুঁজে পায় না। কিছু কাজ অকারণেই করতে ভালো লাগে। মিতুলেরও বোধহয় তাই হয়েছে। মিতুল ছোটবেলা থেকেই ভীষণ দায়িত্বশীল, কেয়ারিং একজন মানুষ। খুব অল্প বয়সেই মাকে হারিয়েছে, তাই বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এমন বানিয়ে দিয়েছেন
মা যখন চলে গেলেন ছোট্ট তুতুল তখন মাত্র 2 বছরের শিশু। নিজের শিশু হয়ে আরেকটি শিশুর দায়িত্ব মিতুল তার সবটুকু চেষ্টা দিয়ে পালন করেছে। বাবা আর তুতুলই তার জীবনের সব কিছু। এই দুজন মানুষ ব্যতীত তৃতীয় কেউ তার জীবনে নেই। কলেজ লাইফ থেকেই টিউশনি করে নিজের হাত খরচ চালানো মিতুল খুব আত্মসম্মানবোধ সম্পন্ন। জীবনের রঙিন সময়গুলোতে অন্যরা বিভিন্নভাবে জীবনকে উপভোগ করতে ব্যস্ত, সেই সময়টাই মিতুল কেবল পরিবারের দায়িত্ব পালন করেছে। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কোনো কিছুর প্রতি কখনো নজর দেওয়া হয়নি। জীবনের 25টা বসন্ত কেটে যাওয়ার পর আজকের এই নির্জন রাতে মিতুলের মনে হলো কেমন হতো যদি তার জীবনেও এভাবে হাত ধরে থাকার মতো কেউ থাকতো, যদি এমন কেউ থাকতো যার কাছে সে নিজেকে সঁপে দিতে পারত। পরক্ষণেই আবার মুচকি হেসে ভাবল, সবার জীবনে সব হয় না। তার জীবনটা আর অন্য 10টা মেয়ের মতো নয়। তার জীবনে তার পরিবার আর তাদের দায়িত্বটাই মুখ্য। সেখানে কোনো স্পেশাল কারো আনা গোনা না হওয়াই ভালো। আর 10টা মেয়ের জীবনে যা ঘটে তার জীবনে না হয় তা নাই ঘটল। সবার সব পেতে হয় না, সব পেলে নষ্ট জীবন। এসব ভাবতে ভাবতেই কখন তার চোখ দুটো লেগে এলো মিতুল আর সেটা টেরই পেল না। সকালে সুন্দর সোনালি রোদ জানালার পর্দা ফোড়ে আশিকের চোখের ওপর পড়তেই সে চোখ কুঁচকে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো। তার বুকের ওপর একটা হাতের অস্তিত্বের টের পেতেই বুক ধুকপুক করে উঠল। সে কার হাত ধরে রেখেছে? চোখ মেলে দেখলো মিতুল টুলটাই বসা, কিন্তু শরীর হেলে পড়ে আছে ঠিক তার বুকের কাছটায়। মিতুলের একটা হাত আশিক তার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। সে শক্ত হাতের বাঁধনটাই বুকের ওপর রাখা। আশিক হতভম্ব হয়ে গেল। মিতুল বাসায় যায়নি, সারা রাত তার পাশে ছিল। শিট, কাজটা একেবারেই ঠিক হয়নি। ঘুমিয়ে পড়ার আগে মিতুলকে বলা উচিত ছিল বাসায় চলে যেতে। হাতের বাঁধন আস্তে আস্তে আলগা করার চেষ্টা করলো সে। মিতুল জেগে উঠলে হয়তো বিব্রত বোধ করতে পারে, কিন্তু বিধিবাম। হাতের বাঁধন আলগা করতে যেতেই মিতুল ধর পড়িয়ে ঘুম থেকে জেগে উঠল। এদিক ওদিক তাকিয়ে মাথায় ওড়নাটা টেনে দিয়ে আশিকের দিকে তাকিয়ে বলল, স্যার কি হয়েছে, ঠিক আছেন আপনি? আশিক উঠে বসল। রিল্যাক্স, আমি অনেকটা বেটার আছে। আপনি বাসায় কেন যাননি? আমি ঘুমিয়ে পড়ার পর আপনার চলে যাওয়া উচিত ছিল মিতুল। আপনার বাবা নিশ্চয়ই টেনশন করছে। স্যার আমি বাসায় মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম, আর আপনাকে এভাবে একা রেখে যাওয়াটা আমার উচিত মনে হয়নি। রাতে কোনো কিছু প্রয়োজন হলে তখন তো কাউকে লাগতো, তাই না? আর আপনি আমার বস, একজন এমপ্লয়ি হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। ইটস টোটালি ওকে। আশিক আবিষ্কার করলো তার সামনে বসে থাকা এই নিতান্ত সাধারণ মেয়েটিকে হঠাৎই ভীষণ অসাধারণ লাগছে। সে তো কেউ না মিতুলের। তারপরও যতটুকু গতকাল থেকে আজ পর্যন্ত মিতুল করেছে তার জন্য এটুকু ঠিক কজনই বা করতে পারে তা আশিক ইমতিয়াজ মাহমুদের জানা নেই। কর্পোরেট লাইফে ডিল করতে গিয়ে সে দেখেছে মানুষ স্বার্থ ব্যতীত এক পাও এগোয় না। সেখানে এই মেয়েটি, যার সাথে তার খুব একটা ভালো সম্পর্কও নেই, সে অক্লান্ত পরিশ্রম করলো তার জন্য। আশিকের মনে হলো এই মেয়েটি অন্যরকম, আলাদা। প্রথম দেখায় যে ধারণা তার হয়েছিল আজ মনে হচ্ছে তা ভুল, ভীষণ রকম ভুল। তাহলে কি নিশানি ঠিক বলেছিল? আসলেই কি চমৎকারী মানবী? হ্যালো মিস্টার আশিক, কেমন আছেন আপনি? ভারী একটা কণ্ঠ পেছন থেকে শুনতে পেয়ে আশিক সেদিকে তাকালো। দেখতে পেল চোখে চশমা আর গায়ে আপরণ জড়ানো বেশ লম্বা চওড়া একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। জি, ভালো আছে অনেকটা। বেশ, আমি ডাক্তার শিহাব। আপনার বাবা আমাকে চেনেন। আমি হাসপাতালের ইন্টার্ন ছিলাম, এখন পার্মানেন্ট হয়েছি। স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা ডাক্তার শিহাব, পরিচিত হয়ে ভালো লাগলো। বলেই ডাক্তার শিহাবের সাথে হ্যান্ডশেক করলো আশিক। হেই মিস আয়রন লেডি, কেমন আছেন? আপনি কিন্তু খুব পরিশ্রম করেছেন আশিক সাহেবের জন্য। সত্যিই প্রশংসার দাবিদার আপনি। নার্স বলছিল আপনার কথা। মিতুল হালকা হেসে বলল, না ডক্টর সাহেব, তেমন কিছুই না। মানুষ হিসেবে মানুষের জন্য করা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? যেমন আপনি নোবেল প্রফেশনে আছেন, মানুষের সেবা করছেন, তেমনি আমি আমার দায়িত্ববোধ থেকে কিছুটা করলাম। ডাক্তার শিহাব বললেন, আজকাল কজনই বা এমন দায়িত্ববোধ আছে বলুন? সেই দিকে আপনি সত্যিই আলাদা। মিতুল কিছু বলল না, শুধু একটু হাসলো। ডাক্তার শিহাবের প্রশংসা বাক্যগুলো কর্ণগোচর হচ্ছিল আশিকের, কিন্তু ভালো লাগছিল না। আচ্ছা, এই মেয়েটাকে নিয়ে তো আচ্ছা যন্ত্রণা। সব মানুষের ওপর হুমড়ি খেয়ে প্রশংসার ঝুলি নিয়ে বসে পড়ে কেন, সে আসলেই বুঝতে পারছে না। ডাক্তার শিহাব কেমন মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে আছে মিস মিতুলের দিকে। প্রথমে নিশান, এখন আবার ডাক্তার শিহাব। এমনি কি জাদু জানে নাকি? ওকে মিস্টার আশিক, আপনি ব্রেকফাস্ট করে ওষুধগুলো টাইমলি নিয়ে নেবেন। আশা করি আজ বিকালেই রিলিভ দিতে পারবো আপনাকে।
বাসায় গিয়ে প্রপার রেস্ট করবেন। রেস্ট আপনার জন্য মাস্ট। আসি তাহলে মিস তিতুল, চলি, আবার দেখা হবে কখনো। বলেই ডাক্তার শিহাব চলে গেলেন। ঠিক আছে স্যার, আপনি ব্রেকফাস্ট করে নিন, টাইমলি ওষুধ খেয়ে নেবেন। আমিও বাসে যাচ্ছি, বিকেলে আমাদের টিম আসবে অফিস থেকে, তখন দেখা হবে। বলেই মিতুল উঠে পড়ল। আশিক মাথা নাড়ালো, বুকের মধ্যে অদ্ভুত তোলপাড়, অচেনা অনুভূতির হাত ছানি। মন বলছে মিতুলের মতো কেউ যদি সারাক্ষণ তার আশেপাশে থাকতো, তার একাকিত্ব ভরা যন্ত্রণাময় জীবনে বোধহয় সমাপ্তি ঘটত। হাতটার দিকে তাকালো, তার এই হাতটা মিতুলের হাত ধরেছিল। মনে হলো এই হাতটার আজীবন ধরে থাকার জন্য মিতুলের মতো একটা নির্ভরতাময় হাত খুব প্রয়োজন। আচ্ছা, সে কি মিতুলের প্রেমে পড়ছে? বুকের মধ্যে এই তোলপাড়কেই কি প্রেম বলে? সকাল সকাল মিতুলকে শাড়ি পরতে দেখে তুতুল বেশ অবাক। কি ব্যাপার আপা, আজ হঠাৎ শাড়ি পরছো? আজকে কোনো স্পেশাল কিছু? মিতুল তুতুলের দিকে তাকিয়ে হেসে বলল, আজ তো কিছু অবশ্যই স্পেশাল, বলতো কি? তুতুল গালে হাত দিয়ে ভাবতে ভাবতে চিৎকার করে উঠে বলল, আপা, আজ তোমার জন্মদিন? দেখেছো, আমার মনেই নেই। এইচএসসি পরীক্ষার টেনশনে আমার মাথাটা না পুরোপুরি গেছে রে আপা। সো সরি। আসো আপা, তোমাকে জড়িয়ে ধরি। মিতুল বোনের কাণ্ড দেখে হি হি করে হেসে উঠল। পাগলিটা বড় হয়েছে, কিন্তু এখনো স্বভাব বাচ্চাদের মতোই রয়ে গেছে। তুতুলকে জড়িয়ে ধরতেই তুতুল বলল, শুভ জন্মদিন আপা, তুমি 1000 বছর বেঁচে থাকো, আমার মাথায় ছায়া হয়ে থাকো, তুমি সব সময় সুখে থাকো। মিতুল তুতুলের কপালে আদরে চুমু দিয়ে বলল, তোর মতো মিষ্টি বোন যার আছে সে সব সময় সুখী রে পাগলি। আচ্ছা, আমার অফিসে যেতে হবে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি, তাই স্কুলে সাবধানে যাবি আর সাবধানে ফিরবি। ঠিক আছে আপা। শওকত সাহেব অনেক আদর আর দোয়া দিলেন মিতুলকে। বড় ভাগ্য করে পেয়েছেন তিনি তার এই বড় মেয়েটিকে। এত শান্ত নদীর মতো নির্মল একটি মেয়ে তার ঘরে আছে, এর চেয়ে বড় শান্তি শওকত সাহেবের কাছে আর কিছু নেই। প্রাণ ভরে দোয়া করলেন মেয়েটাকে, আর মনে মনে চাইলেন তার মেয়ের জীবন এমন কেউ আসুক যে তার এই অমূল্য মেয়েটিকে সঠিক মূল্যায়ন করবে। নাদিয়া অফিসে মিতুলকে দেখেই বলে উঠল, মিতুল, আজ তো ভারী বৃষ্টি লাগছে তোকে। শুভ জন্মদিন, খুব সুখী হ তুই। রাতেই ফেসবুকে নোটিফিকেশন পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে ছিল সরাসরি তোকে শুভেচ্ছা জানাবো। মিতুল নাদিয়াকে জড়িয়ে ধরল। এই অফিসে আসার পর সবচেয়ে বেশি ক্লোজ নাদিয়াই হয়েছে ওর, আর সবসময় ওকে সাপোর্ট করেছে সব কিছুতে। দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে নাদিয়া ওর ডেস্কে চলে গেল। মিতুল ওর কাজে মন দিল। হঠাৎ ফোনে টুংটাং মেসেজের শব্দ। ফোন হাতে নিয়ে দেখলো আশিক স্যারের মেসেজ। মিস মিতুল, আমার কেবিনে একবার আসুন তো। সাত সকালে আবার কেন ডাক পড়লো সেটাই ভাবতে লাগলো মিতুল। ধীর পায়ে এগুলো স্যারের রুমের দিকে। স্যার, আসবো? ইয়েস, আসুন। ত্রস্ত পায়ে মিতুল স্যারের টেবিলের দিকে এগুতেই আশিক চোখ তুলে তাকালো। তাকিয়েই তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল সামনে থাকা তরুণীর ওপর। আজ মিতুল শাড়ি পরেছে, অফ হোয়াইট রঙের শাড়িতে কি অসম্ভব মায়াবী না লাগছে মেয়েটিকে। জীবনে কোনো নারীর সান্নিধ্য না পাওয়া আশিকের পবিত্র মনটা কি আজ শেষমেশ চুরি হয়ে যাচ্ছে? দৃষ্টির কোনো নড়চড় নেই, হতবম্ব অবাক মুগ্ধতা সব কিছু মিশেলে তৈরি হওয়া দৃষ্টিতে মিতুলকে দেখতে দেখতে আশিক ইমতিয়াজ মাহমুদ ভুলে গেল সে কোথায় আছে, কেন আছে। জাস্ট সব কিছু ব্ল্যাঙ্ক এই মুহূর্তে।